সবাইকে জানাই পশ্চিমবঙ্গ সরকার দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে। কেন এই প্রসঙ্গ বলছি তা আপনারা জানেন যে কুর্মী জনজাতির মানুষজন দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে চলেছে। তাদের মূল দাবি যে কুর্মী জাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এবং কুর্মালী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত করতে হবে। এই ছাড়াও বিভিন্ন দাবি দাবার পরিপ্রেক্ষিতে আমাদের এই পর্বের যে আন্দোলন তা আপনারা জানেন যে 2004 সাল থেকে বিভিন্ন ব্লক, মহকুমা, ডিএম, রাজ্যপাল বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেয়া হয়েছে। পরবর্তীকালে আমরা সরাসরি রেল টেকা 2016, ডহর ছেঁকা পুনরায় 2017 জিগেরজি টেকবচন, আবার রেল টেকা, তারপরে বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছে এই কুর্মী জনজাতির সংগঠন, মূলত আদিবাসী কুর্মী সমাজ। তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আশ্বস্ত করেছে যে কুর্মী জনজাতির যে মূল দাবি কুর্মী জাতিকে এসটি সূচির অন্তর্ভুক্ত করা, এই বিষয়ে চিঠি চাপাটি অনেক হয়েছে কেন্দ্র রাজ্য। তো এই কেন্দ্র রাজ্য চিঠি চাপাটির বিষয়টা নিয়ে যে কমেন্ট জাস্টিফিকেশন প্রয়োজন তা 2017 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আটকে রেখেছে। 2018 সালে আপনারা জানেন যে বিভিন্ন ভাষাভাষীর সাথে কুড়মালি ভাষাকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এতদিন ধরে নীরব থেকেছে। তো বর্তমান পরিস্থিতিতে কুর্মী জনজাতি যে দাবি রেখেছে দুটা সরকারের কাছে, মূলত কেন্দ্র এবং রাজ্য সরকার। কেন্দ্র সরকারের কাছে একটাই দাবি যে আপনাদের এখতিয়ারভুক্ত কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত করার বিষয়ে এটা সম্পূর্ণ দায় এবং দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো আসার বিষয় আপনারা দেখিলেন যে গত 19 তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কুড়মালি এবং রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত করার বিষয়ে একটা আবেদন জানিয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে। সেটা পূরণ হয় কিনা সেটা আগামী দিনে বলবে, কিন্তু এই চিঠিটা কুর্মী জনজাতি তথা আমরা যারা আন্দোলনকারী তাদের কাছে মনে হচ্ছে যেন এটা সেই
দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেয়ার মতোই। কেন কি, যে রাজ্য সরকার তাদের এখতিয়ার যেটা, সেটা কুর্মী জনজাতির ক্ষেত্রে তারা এখনো আটকে রেখেছে। সেটা কি, 17 সাল থেকে কেন্দ্রীয় সরকার জানতে চায় যে কুর্মী জনজাতিকে এসটি করার পরিপ্রেক্ষিতে আর কিছু যদি আপনার যে সিআরআই কে দিয়ে সার্ভে করেছেন, যে সিআরআই রিপোর্টটা পাঠিয়েছেন, সেই সিআরআই রিপোর্টের উপরে কিছু যদি কমেন্ট জাস্টিফিকেশন থাকে তাহলে আপনি পাঠান। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ছল চাতুরি করে সেই কমেন্ট এবং জাস্টিফিকেশন এখনো পর্যন্ত আটকে রেখেছে। কিন্তু পক্ষান্তরে কেন্দ্রীয় সরকারকে একটা চাপে ফেলার চেষ্টা করেছে, নিজেদের থেকে চাপ রিলিফ হওয়ার উদ্দেশ্যেই হোক বা কোনো রাজনৈতিক ষড়যন্ত্রেই হোক। রাজ্য সরকার অকস্মাৎ একটা চিঠি করেছে কেন্দ্রীয় সরকারের কাছে যে রাজবংশী এবং কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করা হোক। এটা রাজ্য সরকারের আবেদনটা তাদের করার ক্ষেত্রে এখতিয়ারভুক্ত নয়, কিন্তু যেটা তাদের এখতিয়ারভুক্ত কমেন্ট জাস্টিফিকেশন, যেটা দীর্ঘদিন আটকে আছে, সেই ব্যাপারে রাজ্য সরকার নিজে গা ঝাড়া অবস্থায় আছে। এই বিষয়ে তারা কোনো স্পিক টু নট, তারা মুখ খুলেনি। অথচ একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলুন, চক্রান্ত বলুন, চাপে ফেলার উপায় বলুন, সহানুভূতি পাওয়ার ব্যবস্থা বলুন, তা করার জন্য একটা চিঠি করেছে। এই চিঠি করাটা রাজ্য সরকার এই যে চিঠিটা করেছেন, আবেদনটা করেছেন, এই জন্য রাজ্য সরকারকে আংশিকভাবে ধন্যবাদ জানাই। আংশিকভাবে ধন্যবাদ কেন? আংশিকভাবে ধন্যবাদ এই কারণেই জানানো হচ্ছে যে তার যে এখতিয়ার, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তিনি পালন করেননি। দায়িত্বটা কি ছিল? দীর্ঘদিন যে দাবি কমেন্ট জাস্টিফিকেশন, আমরা এসটি জানি যে রাজ্য সরকার এসটি করার ক্ষমতা রাজ্য সরকারের নেই, 8ম তফসিলভুক্ত করার ক্ষমতা রাজ্য সরকারের নেই। ক্ষমতা কার আছে? কেন্দ্রীয় সরকারের। কিন্তু আবেদনটা সেই সংশ্লিষ্ট রাজ্যকেই করতে হবে, কিন্তু সেই সংশ্লিষ্ট রাজ্য তথা পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠায়নি কেন্দ্রের কাছে। এই ব্যাপারে কারো কোনো আমরা যদি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে এটা একবার নয়, বারে বারে রেল টেকায় আমরা একদম সিআরআই সচিব, ট্রাইবেল সচিব, মুখ্য সচিব সবার সাথে আমরা বসেছি যে আমাদের এই যে দাবিটা, এটা যদি জাস্টিফাইড হয় তবেই পাঠান। আমরা কারো দয়ার সহানুভূতির পাত্র হয়ে আমরা এসটি হতে চাই না। আবার বলছি, কারো দয়ার বা সহানুভূতি দেখিয়ে আমাদেরকে এসটি করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি সত্যিকারের এবং বাস্তব এসটি হই, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে পাঠানো হোক, অন্যথায় কারো সহানুভূতির দরকার নেই। আজ স্বাধীনতার দীর্ঘ বছর, প্রায় 80 বছর হতে চলছে। এতদিন পর্যন্ত আমরা কোনো প্রকার সংরক্ষণের সুবিধা না নিয়েও মাথা তুলে বেঁচে আছি। ওবিসি 92 সালে করার পর 96 থেকে কুর্মীদেরকে দেওয়া হয়, কিন্তু এই ওবিসিটা কি সেটা যারা বাস্তব এর সাথে সম্পর্কযুক্ত তারা জানে। একটা
আমি যদি আপনাদের কাছে একদম বিষয়টা তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে 2009-10 সাল প্রাইমারি নিয়োগ, এই 2009-10 সালে ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়েদের কি করেছিল পশ্চিমবঙ্গ সরকার? এদের 71.25% নিচে এরা কেউ চাকরির জন্য আবেদনই করতে পারে না। কারা? ওবিসির। কিন্তু জেনারেলদের 68% আবেদন করতে পেরেছিল। অর্থাৎ এই ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়ার জন্য এই ওবিসিদেরকে যেভাবে টুটি টিপে ধরেছিল বামফ্রন্ট, তৎকালীন বামফ্রন্ট সরকার, সেই ধারা কিন্তু তৃণমূল বজায় রেখেছে। একই রকম পদ্ধতিতে এই ওবিসি সম্প্রদায়, ওবিসি কারা? ওবিসির পার্সেন্টেজ বর্তমানে পশ্চিমবঙ্গে কত? 60+। তাদেরকে সংরক্ষণ কত দেয়া হচ্ছিল? 7%। আর এই 7% সংরক্ষণ নিয়ে যাদেরকে 65+% আছে তাদেরকে 7% দিয়ে বাকি প্রায় 58% ওবিসিকে বঞ্চিত করেছে এই দুটা সরকার। কে? তৃণমূল সরকার আর বামফ্রন্ট সরকার। জ্যোতিবাবু তৎকালীন মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছিলেন দেয়ার ইজ নো ওবিসি ইন মাই স্টেট, কিন্তু পরবর্তীকালে থোড়া হে বলে স্বীকৃতি করেছে, মানে মেনে নিয়েছিলেন। এই যে দ্বিচারিতা, এই জনজাতির মানুষ যারা সত্যিকারে পিছিয়ে পড়ে আছে, আমাদের ওবিসির মধ্যে বর্তমানে কুর্মীরা ওবিসি, এই ওবিসির মধ্যে কামার, কুমার, তাঁতির থেকে শুরু করে যে সমস্ত জনজাতির মানুষ যারা পেশাভিত্তিক বিভাজনের কারণে তারাকে এই বঞ্চিত করে রেখেছে, এগুলা সরকারের বৈষম্যমূলক বঞ্চনার প্রতিবাদে আমাদের যারা প্রতিষ্ঠিত নেতৃত্ব বা ব্যক্তিত্ব তারা কিন্তু নীরব থেকেছেন সারা জীবন। এই মানুষদের প্রতিনিধিত্ব যারা করেন, আপনার যদি মনে করেন যে মাহাতোদের এমপি পুরুলিয়া থেকে আছেন, এমএলএ আছেন, বাঁকুড়া জেলায় সেসব কিছু নাই, মেদিনীপুর, ঝাড়গ্রামে বরাবরই ছিলেন, কিন্তু যারা প্রতিনিধিত্ব এতদিন পর্যন্ত করেন শুধু ওবিসি বা মাহাতো বা অন্যান্য যাই বলুন, এদের যারা প্রতিনিধিত্ব করেন তারা কিন্তু সঠিক প্রতিনিধিত্ব করেন নাই। প্রতিনিধিত্ব কার করেন? হয় তৃণমূলের করেন, নাইলে বিজেপির করেন, নাইলে সিপিএম এর করেন, নাইলে কংগ্রেসের করেন। সঠিক প্রতিনিধিত্ব কারা করেন? যারা করা উচিত, যারাকে এই সমাজ থেকে যাদেরকে কিন্তু টিকিট দেয়া হওয়া উচিত। তার পরিবর্তে কি হয়? আমাদের মনে করুন প্রায় 16 থেকে 18টা সিট হচ্ছে এসটি। তো এই এসটির প্রতিনিধিত্ব কারা করেন? যারা হচ্ছে ওই রাজনৈতিক দলের চামচা বেলচে তারা প্রতিনিধিত্ব করেন, সমাজের কোনো প্রতিনিধি যায়নি। যেমন ধরুন আমাদের যে এসটি সিটগুলো রিজার্ভেশন আছে, সেই এসটি সিটে কোনো সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যান ঠিকই, কিন্তু সেই প্রতিনিধি আজ পর্যন্ত কোনো জায়গায় বলেন নাই যে এতগুলা হোস্টেল বন্ধ আছে, পঠন পাঠনে এসটি ছেলেমেয়েরা বা এসসি ছেলেমেয়েরা, আপনারা হয়তো গ্রামে অতটা খবর রাখেন নাই কারণ আপনারা এলিট সম্প্রদায়, এই এলিট সম্প্রদায়ের মানুষজন কিন্তু জানেন নাই যে 3 থেকে 4 মাস একটা স্টুডেন্টকে ছেড়ে তার বাবা মা নামাল পুব খাটতে যায়, যারাকে এখন আপনারা আর একটা ভদ্র ভাষা দিয়েছেন পরিযায়ী শ্রমিক। এই পুব খাটতে যাওয়ার সময় এই ছেলে মেয়েদের যে স্কুল যাওয়ার যে খাদ্য প্রয়োজনীয় খাদ্য সেটাও কিন্তু তারা খেতে পেত না। সেই কারণে হোস্টেলগুলো তৈরি হয়েছিল, একলব্য হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন হাই স্কুলের হোস্টেল, বারিকুল হোস্টেল, রানীবাঁধ খেড়িয়া হোস্টেল, পণ্ডিত রঘুনাথ মুর্মুর হোস্টেল, এইরকম বিভিন্ন হোস্টেল তৈরি হয়েছিল। কিন্তু এই হোস্টেলগুলোর আজকে যদি যান,
এখানে দেউলি থেকে শুরু করে বারিকুল থেকে শুরু করে কদমাগড়ে 30-35 জন কি হোস্টেলে আছে। ঢেঙ্গাম হাই স্কুলে আমি হোস্টেলে পঠন পাঠন করেছি। 135 থেকে 50 জন আমরা স্টুডেন্ট প্রতিনিয়ত থাকতাম। এর ফলে তারা প্রত্যেকেই মিনিমাম পঠন পাঠনটা করে বর্তমানে মানে এসএসসি দিয়ে প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রাম থেকে এই রিজার্ভেশন ক্যাটাগরির ছেলে মেয়েরা এসএসসি দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি একটাও এই রিজার্ভেশন ক্যাটাগরির ছেলে মেয়েদের চাকরি দেখাতে পারবেন না। এইটা যে বঞ্চনা, এই বঞ্চনা যে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে করে চলেছে, এর প্রতিবাদেই কিন্তু জঙ্গলমহলের বিভিন্ন সিট হারাইতে চলেছিল বাচ্ছে। এইটাকে প্রলেপ দিতে উপঢৌকন হিসাবে এই কুড়মিয়ালির বা কুড়মিয়ালি ভাষাটাকে পাঠানোর একটা অষ্টম তফসিলভুক্ত করার ব্যাপারে একটা চিঠি করেছে, আবেদন। এই আবেদনটা তো আমরা 2004 সালে তো আমি নিজে ব্যক্তিগতভাবে 2004 সাল থেকে করছি। তার আগে দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা হচ্ছে একটা টুপি পরানোর ব্যবস্থা, নিজেদেরকে রিলিফ পাওয়ার ব্যবস্থা, এই মানুষদের মন জয় করার ব্যবস্থা, কিন্তু তাতে কোনো ফল হবে নাই বলে আমি মনে করি। রাজনৈতিক সচেতন যারা নেতৃত্বে আছেন, যারা পরামর্শদাতা আছেন, তাদের দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমি বিশেষ করে বলতে চাই যে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এমন এক সংকটময় মুহূর্তে উপস্থিত হয়েছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে পদক্ষেপ আপনারা নিচ্ছেন, যাতে অস্থায়ী পদক্ষেপ, হয়তো ভাতা, কিছু লোকের মন জয় করতে পারবেন। এই 15 টাকা দিয়ে হয়তো 1 মাসের ফর্ম ফিল আপ করা যেতে পারে, কিন্তু স্থায়ী সমাধান আপনারা করতে পারলেন না। আমি দেখেছি যে কেন্দ্রীয় সরকারের প্রতি ভরসা রেখে আমাদের এই জঙ্গলমহলের অনেক এমএলএ এমপি হয়েছিলেন। মানুষ স্বপ্ন দেখিয়েছিলেন যে বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম জঙ্গলমহল দিয়ে একদিন ট্রেন ছুটবে, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম ভায়া মানবাজার একদিন ট্রেন ছুটবে, প্রস্তাবিত মুকুটমণিপুর রেল লাইনের বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়া আছে, মাটি তাড়া আছে, সে কেনেলের মতো অবস্থা, কিন্তু আজ পর্যন্ত জঙ্গলমহলের ডেভেলপমেন্টের জন্য যে ট্রেনের প্রয়োজন, সেটা কিন্তু স্বপ্ন অচিরেই ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের এমপি সাহেবরা ছিলেন, সরকার ক্ষমতায় আছে, কিন্তু সেই এমপিরা ব্যর্থ, যার কারণে আমাদের সুভাষ সরকার বাবু বা কুনর হেমব্রমের পরিবর্তে যিনি দাঁড়িয়েছিলেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, পতন টুডু বোধহয়, যাই হোক, তারা হাঁটতে বাধ্য হয়েছেন। কারণ কেন্দ্রীয় সরকারের এই যে ব্যর্থতা, রেল লাইন যেটা জঙ্গলমহলের দীর্ঘদিনের দাবি, বাঁকুড়া জেলার খাতড়া সাব ডিভিশন, পুরুলিয়া জেলার মানবাজার সাব ডিভিশন, এরা কিন্তু রেলের স্বাদ আজ পর্যন্ত পায়নি, অথচ কেন্দ্রীয় সরকার নীরব থেকেছেন। রেল পরিষেবা এনাদেরকে দেয়া যেতেই পারত, মুকুটমণিপুর কে দেয়া যেতেই পারত, খাতড়াকে দেয়া যেতেই পারত, মানবাজারকে দেয়া যেতেই পারত। সদিচ্ছার অভাব এই যে এমপি সাহেবদের, যার কারণে তাদেরকে হারতে হয়েছে। পুরুলিয়ায় জ্যোতির্ময় বাবু
যিনি জিতে আছেন তিনি রেলে কতটুকু পদক্ষেপ নিয়েছেন। তিনি এই যে মানবাজার, যদিও মানবাজার সাব ডিভিশনের দুটো বিধানসভা, একটা বিধানসভা মানে বাঁধওয়ান, যেটা উনার আন্ডারে নেই, কিন্তু মানবাজার তো উনার ছিল। তা সত্ত্বেও কিন্তু রেল পরিষেবা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। উপর দিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্পূর্ণরূপে জঙ্গলমহলের ডেভেলপমেন্টে ব্যর্থ, সম্পূর্ণরূপে। রায়পুর ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক, আপনারা যদি দেখেন, এই রাজ্য সড়কটা নির্মাণের 1 মাসও ভালো করে গাড়ি চালানো যায় না, খানা খন্দরে ভর্তি, খানা খন্দরে ভর্তি। কোনো আমাদের বর্তমানে তালডাংরা, রায়পুর বিধানসভা এবং বাঁকুড়া লোকসভা তৃণমূলের আন্ডারে, অথচ এই যে রাস্তা, এই দুর্নীতিটা করলো কে, মদত দিল কে, কেন এর প্রতিবাদ হয় না? আপনারা যদি দেখেন যে বাংলার আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প পশ্চিমবঙ্গে চালু আছে। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ ডেভেলপমেন্টের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু একবারও কি ভেবে দেখেছে যে একটা বালি খাদান 6 কোটি 7 কোটি টাকায় ডাক হচ্ছে, যে এলাকায় ডাক হচ্ছে সেই এলাকায় 1500-1600 গৃহ তৈরি করা যেতে পারত, কিন্তু সে টাকাটা যাচ্ছে কোথায়? এক গাড়ি বালি 6 থেকে 7 হাজার টাকায় পাবলিকের কাছে পৌঁছাচ্ছে, 6 থেকে 7 হাজার টাকায় পাবলিকের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু ওই বালিটার ওখানে যদি 7 থেকে 800 টাকা টোকেন হয়, 15 টাকা যদি ভাড়া হয়, তাহলে 2200 থেকে 3000 টাকা ভাড়া হতে পারে। কিন্তু ওই যে মাঝখানে 6000 থেকে 7000 টাকাটা যাচ্ছে কোথায়? এর কৈফিয়ত দিবে কে? এটা কি সব চলে যাচ্ছে কলকাতায়? তাহলে গ্রামীণ অর্থনীতি দিন দিন ভেঙে পড়ার জন্য দায়ী কারা? এই নেতৃত্ব। আর অযোগ্য আমাদের এমএলএ এমপিরা। তারা প্রতিবাদ করার কোনো ভাষা নেই তাদের। তা এই একটা গ্রামীণ হসপিটাল, যেটা উপস্বাস্থ্য কেন্দ্র, সেখানে টল জেলে গর্ভবতী মেয়েদেরকে প্রসব করানো হচ্ছে, সিজার করানো হচ্ছে, কিন্তু সেই জেনারেটর থেকে তাদের ডিজেলের দাম দেয়া হচ্ছে না, সেই সংস্থা বন্ধ রেখেছে। এর দায় কাদের? এমপি ল্যাড, এমএলএ ল্যাড। এর টাকা যাচ্ছে কোথায়? কৈফিয়ত চায় জঙ্গলমহলের জনগণ। এই অযোগ্য এমএলএ এমপিদের বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে, গ্রামে গ্রামে তাদের প্রবেশ নিষেধ হবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখে রাখুন। জঙ্গলমহলের একজন মন্ত্রী আছেন, যিনি নাকি খাদ্য মন্ত্রী। তো আপনারা কোনোদিন দেখেছেন, খবর নিয়ে দেখেছেন জঙ্গলমহলের আটা, যেটা রেশনের মাধ্যমে গ্রামে গ্রামে যায়, সেই আটায় কত শতাংশ বালি আছে দেখেছেন? সেটা খাদ্য না গোখাদ্য, সেই মন্ত্রী কি কোনোদিন খবর নিয়ে দেখেছেন? কোনোদিন দেখেন নাই। ঘুর পথে এই আটা আবার চলে যাচ্ছে কারখানায়, একটা সার্কেল তৈরি হচ্ছে। এর মাধ্যমে লুট চলছে জঙ্গলমহলে। কাঠ, বালি, পাথর, ইট, 6 কোটি টাকার উপরে ভোগড়ার পাথর খাদানের ডাক হচ্ছে, 6 কোটি টাকার উপরে। ভেবে দেখেছেন কোনোদিন এই জঙ্গলমহলের সম্পদকে কিভাবে লুট করা হচ্ছে? কালো টাকার কারবারিরা রাজ্য সড়ক, বোম্বে হাইওয়ের চারধারে
কোটি কোটি টাকা ব্যয় করে রিসোর্ট তৈরি করছে, ল্যান্ড গুলা তাদের আন্ডারে চলে যাচ্ছে, আর এই মানুষকে কি দিয়ে দেওয়া হচ্ছে? পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের ভাটি, পঞ্চায়েতে পঞ্চায়েতে ফ্রি রেশনের মাধ্যমের মধ্য দিয়ে এই মানুষকে অকর্মণ্য তৈরি করা হচ্ছে। কাজ নেই, পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে ঘরে ঘরে, বৃদ্ধ মা বাবাকে দেখভালের কোনো সন্তান বাড়িতে থাকছে না। জঙ্গলমহলের 50% যুবক যুবতী কর্মসংস্থানের অভাবে তাদের যৌবন আজ ধ্বংস হতে চলেছে। কতকগুলো পরিবার পাত্রী পাচ্ছে না ভ্রূণ ধ্বংসের কারণে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা তৈরি করেছে এই সরকার। দিন দিন ধ্বংস হতে চলেছে সমাজ ব্যবস্থা। পাড়ায় পাড়ায় উচ্ছৃঙ্খল জীবনযাপনের ফলে পড়াশোনা শিখেই উঠেছে। অনিয়মিত এসএসসি, অনিয়মিত টেট, অনিশ্চয়তা জীবন, এই সকলের মূল কারণ হচ্ছে সরকারের অনিচ্ছা। তারা নিজেদের বংশ পরম্পরায় সুনিশ্চিত করে চলেছে আয়ের উৎস। কোন মন্ত্রী তো আবার নিজের দপ্তরে নিজের পরিবারের সমস্ত লোককে চাকরি দিয়ে নিশ্চয়তা প্রদান করে চলেছে, কিন্তু গ্রামীণ অর্থনীতিতে কর্মনিশ্চয়তা প্রকল্প আজ বন্ধ। গ্রামীণ অর্থনীতি আজ ধ্বংসের পথে। এই কর্মনিশ্চয়তা প্রকল্পে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছিল, কিন্তু আজ 3 থেকে 4 বছর এই প্রকল্প আজ বন্ধ রয়েছে, যার ফলে গ্রামীণ মোড়গুলো যেগুলো কিন্তু উন্নতির মুখ দেখেছিল সেগুলো আবার ধুঁকতে শুরু করেছে। এর থেকে মুক্তির জন্য জঙ্গলমহল দ্বারা যাতে শাসন করা যায়, তাদের কথা যাতে কলকাতা দিল্লি পৌঁছানো যায়, তার জন্য ব্যবস্থা কিন্তু এই এলাকার মানুষকেই নিতে হবে। তাই বন্ধুগণ, আমি যে প্রসঙ্গটা বলতে চাইছিলাম, অনেক প্রসঙ্গ, অনেক মান, অনেক অভিমান আজ বলে ফেলছি হয়তো, কিন্তু আমার লড়াই এবং আন্দোলনের মুখ যেহেতু একটাই, কুর্মী জাতিকে পুনরায় আদিবাসী তালিকাভুক্তির জন্য যে লড়াই সংগ্রাম আমি 2004 সাল থেকে ব্রতী হয়েছি, আজ পর্যন্ত সে জায়গায় অটল আছি। কোনো কিছুর বিনিময়ে এই জায়গার থেকে আমি সরতে চাই না। কুর্মী জনজাতির মানুষকে যে স্বপ্ন দেখিয়ে এই আন্দোলন আমি শুরু করেছিলাম, সেই স্বপ্ন যতদিন পর্যন্ত না বাস্তবায়িত হচ্ছে বা ফলপ্রসূ হচ্ছে, ততদিন পর্যন্ত আমি কিন্তু না ছাড়াচ্ছি। তাই সবাইকে আবেদন করব, সবাইকে অনুরোধ করব, সবাইকে নিবেদন করব, বিভ্রান্ত হইবেন না, গুজবে কান দেবেন না। আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে কুর্মী আন্দোলন সঠিক পথে আছে, সঠিক দিশায় আছে, যার কারণে আজ হয়তো এই রাজ্য সরকার বাধ্য হয়েছে এই চিঠিটা করতে। এটা মাথায় রাখবেন। আমরা আমাদের যে দাবি, সেই দাবি না
পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের পথ এবং মত আমরা পরিবর্তন করছি না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে একটাই দাবি, কমেন্ট জাস্টিফিকেশন পাঠান। কোনো উল্টাপাল্টা প্রসঙ্গে আমরা মন্তব্য করছি না। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করুন। অন্যথায় এই আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বকে ভাবতে হবে কোন পথে কোন মতে গেলে আমাদের দাবি পূর্ণ হবে। তাই সবাইকে আরেকবার অনুরোধ করব, কুর্মী জনজাতির সমস্ত মানুষজনদের কাছে আমি আবেদন রাখব, দলমত নির্বিশেষে ঝান্ডার ভেদাভেদ রাজনৈতিক খলস আপনারা ত্যাগ করুন। এই 26 নির্বাচনের আগে, এই 26-এর নির্বাচনে আপনাদের রাজনৈতিক ঝান্ডাগুলো কিছুদিনের জন্য বাক্সে রাখুন। আপনারা পরামর্শ দিন, সমাজ আন্দোলনকারীদের হয়তো মত পথ ভুল হতে পারে, আপনারা পরামর্শ দিন, আপনারা আসুন, আপনার অ্যাক্টিভিটিস দেখান যে এই মত এই পথে গেলে কুর্মী জনজাতি তার হিত গৌরব ফিরে পাবে। আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম। এবং আমাদেরকে যদি আপনারা আশ্বস্ত করতে পারেন, আমরা তো আর কোথায় বিশ্বাস করতে রাজি নই, কারণ আমরা এখন ফল চাই, ফল। দীর্ঘদিন বহু টাকা, কোটি কোটি টাকা, বহু সময় অতিবাহিত করে আমাদের মানুষজনরা মুরগি, ছাগল, কুকুড়া বিকে আন্দোলন লড়াই করেছে। আপনাদের হয়তো কিছু রুজি রোজগার হয়েছে রাজনৈতিক নেতাদের, আপনাদের হয়তো পরবর্তী প্রজন্ম খাওয়া পড়ার ব্যবস্থা আপনারা করতে পারেছেন, কারণ আপনারা দলে আছেন, আপনারা পদে আছেন। কিন্তু সাধারণ কুর্মী জনজাতির মানুষজন, আপনারা একবার করে ভাবে দেখুন যে কুর্মী ঘরের 80% যুবক আজ অন্য রাজ্যে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় পড়াচ্ছেন, কিন্তু এই সমস্ত সন্তানরা যারা আজ পরিযায়ী শ্রমিক, এই যারা মৃত্যুবরণ করছে, যাদেরকে এই মোরা লাশ হয়তো কুর্মী জনজাতিকে প্রতিষ্ঠা করতে পারছে যে এরা আদিবাসী, কিন্তু এই লাশের পাশে আপনারা দাঁড়ান। দয়া করে রাজনীতির মুক্ত থাকুন একটা বছর, এই বছরেই আপনার কুর্মী জাতিকে কিন্তু প্রতিষ্ঠা দিতে পারবে। তাই সমস্ত যারা যত বড় পদে আছেন, যারা যত বড় ক্ষমতায় আছেন, দয়া করে একটা মাস, এই কয়েকটা দিন আপনারা কুর্মী জনজাতির মত এবং পথ নাও মানতে পারেন, কিন্তু আপনারা পরামর্শ দেন এই কুর্মী জাতিকে এসটি করার জন্য যতটুকু দরকার আপনি সহযোগিতা করুন। অন্যথায় পরবর্তী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। যত বড় পদে আপনি থাকুন, আপনার নাতি নাতনি কাছে আপনি প্রমাণিত হবেন আপনি বিশ্বাসঘাতক, আপনি মির্জাফর। কারণ কুর্মীরা যখন একদম সর্বোচ্চ চরম শিখরে পৌঁছেছে, সেদিন আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। এই বিশ্বাসঘাতকতার জায়গা থেকে আপনারা রিলিফ নেন। সবাইকে গড় নমস্কার, জোহার জানাচ্ছি। দীর্ঘদিন পরে আমি লাইভে আইছিলাম, আমার একটা পার্সোনাল ডিউটি ছিল, সেই ডিউটি থেকে রিলিফ পাইছি আমি। তাই সবাইকে বলবো বিভ্রান্ত হবেন নাই, সঠিক পথে সঠিক দিশায় এই কুর্মী আন্দোলন চলছে। নচেত পশ্চিমবঙ্গ সরকার এই ভাষাটাকে 8ম তফসিলের জন্য আবেদন করতে নাই। আপনারা যদি সঠিক জায়গায় থাকেন, সঠিক স্ট্যান্ডে থাকেন, এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বাধ্য করতে পারবো যে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠাইতে, এবং কেন্দ্রীয় সরকারকে আমরা বাধ্য করতে পারবো যে 8ম তফসিলভুক্ত করতে। আর এই কমেন্ট জাস্টিফিকেশনটা রিসিভ করে আগামী অধিবেশনের মধ্যেই পরবর্তী যে প্রেক্ষাপট, অর্থাৎ আরজিআই থেকে এনসিটি এবং লোকসভা, সেই জায়গায় পৌঁছাবে এবং কুর্মী এসটি হবে। এই বিশ্বাস, এই ভরসা রেখে সবাইকে আরেকবার গড় নমস্কার, জোহার জানিয়ে আমার আজকের যে লাইভ, এই লাইভটা এখানে শেষ করছি। ধন্যবাদ, জোহার।